আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা নতুন একটি ভিডিও সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিও সিরিজটি মূলত ভেরি বেসিক জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস টার্গেট করে তৈরি করা, যেটা কিউএ অথবা যাদের একদম প্রোগ্রামিংয়ের বেসিক দরকার তাদেরকে টার্গেট করে তৈরি করছি। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ভেরিয়েবলস নিয়ে। জাভাস্ক্রিপ্টে কী ধরনের ভেরিয়েবলস রয়েছে বা ভেরিয়েবলস জিনিসটাই আসলে কি। যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেনি, আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ভিডিওটি দেখার আগে পার্ট 1 ভিডিওটি আপনারা একটু দেখে আসবেন। সো চলুন ভেরিয়েবল নিয়ে আলোচনা শুরু করা যাক। ভেরিয়েবলের প্র্যাকটিস কোড করার জন্য আমরা নতুন একটি ফাইল নিচ্ছি। এটার নাম দিলাম variables.js। এখানে আমরা ভেরিয়েবল নিয়ে যত প্র্যাকটিস রয়েছে সেগুলো করব। সবার প্রথমে যাদের একদমই টোটাল আইডিয়া নেই তাদের জন্য ভেরিয়েবল আসলে কি জিনিস। প্রোগ্রামিংয়ের ভাষায় ভেরিয়েবলকে আপনারা চিন্তা করতে পারেন বক্সের আকারে। ধরুন আপনার কাছে একটা বক্স রয়েছে, এই বক্সের ভিতরে আপনি কোনো কিছু রাখতে পারেন। ইনিশিয়ালি আপনার কাছে একটা ফাঁকা বক্স থাকতে পারে, আস্তে আস্তে আপনি এর ভেতরে জিনিস ভরতে পারেন। আবার কোনো একটা আইটেম এই বক্স থেকে বের করে নতুন একটা আইটেম, সিমিলার ধরনের আইটেম আপনি এই বক্সের মধ্যে ভরতে পারেন। এই বক্সটাকেই আমরা ভেরিয়েবল বলতে পারি। আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা একটা ভেরিয়েবল তৈরি করি, তখন আমাদের কম্পিউটারের টেম্পোরারি মেমোরি যেটা হলো র্যাম, সেইখানে একটা নির্দিষ্ট জায়গা অ্যালোকেশন করা হয়, মানে বরাদ্দ দেওয়া হয়, যেটাই আমরা পরবর্তীতে কোনো ভ্যালু দিয়ে পূরণ করতে পারি। এই গেল ভেরিয়েবলের বেসিক। আমরা একটা ভেরিয়েবলের এক্সাম্পল দেখি। ধরুন আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম হলো প্রাইস। প্রাইস নামে একটা ভেরিয়েবল তৈরি করব, একটা বক্স তৈরি করব, যেই বক্সের ভেতরে আমরা কোনো কিছুর প্রাইস রাখবো। তো এই প্রাইস কথাটা যখন আমি লিখলাম, জাভাস্ক্রিপ্টের কাছে বা এই কোড এডিটরের কাছে আসলে এই প্রাইসের কোনো মিনিং নেই। এই প্রাইসটা আসলে কি জিনিস, কি মিন করছে, ও আসলে জানে না। এটা যে একটা ভেরিয়েবল, এই প্রাইস নামের যে আমি একটা ভেরিয়েবল তৈরি করতে চাচ্ছি, এটা ওকে বোঝাতে হবে। জাভাস্ক্রিপ্টে এটা বোঝানোর জন্য দুইটা উপায় রয়েছে, একটা হলো var, আরেকটা হলো let। ধরুন কথার কথা এটা প্রাইস এবং ফাইনালি আমরা লিখলাম টোটাল প্রাইস। আমি এই স্টাইলে কীভাবে লিখছি এগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। তো আমরা এই var লিখে যখন প্রাইস লিখব, তখন এই এডিটর বা প্রোগ্রাম বা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন Node.js ও বুঝতে পারবে এটা একটা ভেরিয়েবল। আবার এই লেট দিয়েও যখন আমরা লিখব, এটাকেও বুঝতে পারবে যে এটা একটা ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লেখার জন্য প্রতিটা লাইনের শেষে যেখানে একটি সম্পূর্ণ লাইন কমপ্লিট হয়, সেখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এটা দিয়ে আমরা মিন করি যে এই লাইনটা এখানে শেষ। এটার ক্ষেত্রেও সেম। এই যে আমি দুইটা ভেরিয়েবল বানালাম বা লিখলাম, এই ভেরিয়েবলের ভেতরে আসলে কি থাকবে এটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা আসলে কি ধরনের জিনিস এখানে রাখবো। শুধুমাত্র ভেরিয়েবলের নামটা যখন আমি লিখি, তখন যেটা হয়, কম্পিউটারের মেমোরি বা র্যামের ভেতরে একটা জায়গা বা একটা বক্স ওর জন্য তৈরি হয়, ওর জন্য বরাদ্দ দেওয়া হয়। এখন এই বরাদ্দের ভেতরে কিন্তু আমি এখনো কোনো কিছু রাখিনি, মানে এই বক্সের ভেতরে আমি এখনো কোনো কিছু রাখিনি। এই কাজটাকে বলা হয় হলো ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। মানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু বক্সটা এখনো ফাঁকা, বক্সের ভিতরে আমি এখনো কিছু রাখিনি। তো বক্সের ভেতরে যে জিনিসটা রাখবো সেটা আমরা দুইটা উপায়ে রাখতে পারি। আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন সাথে সাথে আমরা বলে দিতে পারি এই বক্সের ভেতরে কি থাকবে। ধরুন এই ভারের মধ্যে, বক্সের মধ্যে আমি বলে দিলাম যে প্রাইস হলো 100, মানে 100 টাকা, একটা অ্যামাউন্ট, একটা নাম্বার। আবার এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি টোটাল প্রাইস। ডিক্লেয়ার করার পরে পরবর্তীতে এটাকে আমি ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার মানে হলো ওই বক্সটার ভেতরে অ্যাকচুয়াল কোনো একটা জিনিস রাখা। তাহলে টোটাল প্রাইস, আচ্ছা দেখুন আমি এখানে খুব শর্টে লিখে ফেললাম, এটা একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। সো আপনি যখন TOT লিখলেন, দেখুন আপনাকে কিছু সাজেশন দিয়েছে। আপনার ওই যে একটা ভেরিয়েবল ছিল টোটাল প্রাইস, তার পাশে এই যে এই আইকনটা আসলে মিন করে হলো এটা একটা ভেরিয়েবল। এই অবস্থায় আপনি আপনার কিবোর্ডের যে ট্যাব বাটনটা রয়েছে, কিটা রয়েছে, সেটাকে যখন প্রেস করবেন, অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট করলাম, দেন আমি বললাম কথার কথা
টাকা বা 500। এই যে প্রথমে আমি একটা বললাম যে এটা আসলে কি, এটা একটা ভ্যারিয়েবল হবে, ভ্যারিয়েবলের নাম কি, প্রাইস, এবং ইকুয়াল দিয়ে আমি বলে দিলাম যে এই যে ভ্যারিয়েবল আমার বক্সটা রয়েছে এটার ভিতরে 100 অ্যামাউন্ট বা নাম্বারটা থাকবে। আবার পরবর্তীতে এটার জন্য কি করলাম, টোটাল প্রাইস, যেটা আমি আসলে বলে দিইনি এর ভিতরে কি থাকবে, একটু পরে বা পরের লাইনে, এটা পরের লাইন না হয়ে অনেক পরেও হতে পারতো, মাঝখানে আরও কিছু কোড থাকতে পারতো, আমি বললাম যে এটা হলো 500। একটা কোশ্চেন আসতে পারে, এই ভ্যারিয়েবলটা আমাদের আসলে কেন লাগে? ভ্যারিয়েবলের খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য হলো এর ভেতরের যে বস্তুটা রয়েছে, ওই যে আমি বলেছিলাম আপনারা চাইলে একটা জিনিস রাখলেন, এটাকে বের করে দিয়ে অন্য আর একটা জিনিস দিয়ে এর ভিতরে ঢোকাতে পারেন। তার মানে আমি যখন একটা ভ্যারিয়েবল লিখছি বা ভ্যারিয়েবল বানাচ্ছি, এই জন্যই আসলে এর নাম ভ্যারিয়েবল, মানে এটা ভ্যারি করতে পারে। প্রথমে আপনি যা দিয়ে তৈরি করেছেন এটাই যে অলওয়েজ থাকবে, বিষয়টা এরকম না। চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। তা আমরা আমাদের পার্ট 1 ভিডিওতে দেখেছিলাম যে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি যেটা কনসোলে বা টার্মিনালে দেখতে পারি, সেটা আসলে কিভাবে, কনসোল দিয়ে। তাহলে আমরা ধরুন এই যে আমি CONS লিখলাম, ও কিন্তু একটা সাজেশন দিয়ে দিয়েছে। আমি যদি ট্যাব দেই এটা কমপ্লিট হয়ে গেল অটোমেটিক, পুরাটা আপনাকে লিখতে হবে না। ডট লগ, এর ভেতরে এই যে ব্র্যাকেট, এটাই হলো আসলে কোনো কিছু প্রিন্ট করার জন্য সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হলো নিয়ম, রুলস বা লেখার পদ্ধতি। এই কনসোল ডট লগ দিয়ে ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আমি যা দিব ওই জিনিসটা। এখন এর ভেতরে আমরা প্রিভিয়াসলি কি দেখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এইখানে একটা জিনিস কোশ্চেন আপনাদের মনে আসতে পারে যে ভাই এর আগে আপনি যখন হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলেন তখন তো এরকম সিঙ্গেল কোটেশন দিয়েছিলেন, এখন আবার ডাবল কোটেশন কেন দিলেন? জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন দুটাকেই চেনে। এই কোটেশনের ভেতরে যেই জিনিসটা থাকে এটা মূলত এক ধরনের লেখা। ওই কোটেশনের ভিতরে ওই লেখাটা যেভাবে থাকে আমাদেরকে যখন আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করি ওই একইভাবে দেখানো হয়। তাহলে দুইটা যদি আমরা আলাদা আলাদা করে দেখি, দেখুন এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা যদি কনসোলে আমরা নেই অন্য কিছু লিখি, ধরুন কারোর নাম যেটা ডাবল কোটের মধ্যে আব্দুর, তাহলেও কিন্তু, এবং আমি এই চিহ্নটা দিয়ে শেষ করছি, দুইটা লিখলাম। এখন আমি যখন আমাদের এটাকে একটু রান করি, রান করার উপায় হলো নোট স্পেস ভ্যারিয়েবলস ডট জেএস। দেখুন হ্যালো ওয়ার্ল্ডও কিন্তু প্রিন্ট হয়েছে, আব্দুরও কিন্তু প্রিন্ট হয়েছে, মানে সিঙ্গেল এবং ডাবল আপনি যেটাই দিন না কেন ও এই ভেতরের লেখাটাকে প্রিন্ট করে আপনাকে দেখাবে। এই ধরনের লেখার একটা নাম আছে, এটাকে স্ট্রিং বলে। স্ট্রিং নিয়ে আমরা পরে বিস্তর আলোচনা করব, এখানে আর বেশি কিছু যাচ্ছি না। ওকে ফাইন, ধরুন এই প্রথম কনসোল হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমি লিখলাম হলো প্রাইস, আর এখানে দিলাম টোটাল প্রাইস। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে কোটেশনের ভেতরে দিই তাহলে প্রাইস কিন্তু প্রাইসের মতোই দেখাবে, কিন্তু আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরের ভ্যালুটা প্রিন্ট করে দেখতে যাব তখন ওই সরাসরি জাস্ট ওই ভ্যারিয়েবলের নামটাই দিয়ে দিতে হয়। তাহলে সেখানে প্রাইস আর এখানে হবে হলো টোটাল প্রাইস। ওকে, এটাকে সেভ করে নিলাম। ওই যে আমাদের হোয়াইট কালার হয়ে আছে দেখুন, তার মানে এটা সেভ হয়নি। আমরা যেই চেঞ্জগুলো করেছি এটা কিন্তু আমরা দেখতে পাবো না, সো সেভ করে নিলাম। চিহ্নটা চলে গেল, আপ অ্যারো দিলাম, নোট জেএস ভ্যারিয়েবলস ডট জেএস 100 এবং 500 দুইটা কিন্তু আমাকে প্রিন্ট করিয়ে দেখালো। মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে ভ্যারিয়েবল কেন, যে এর ভ্যালু আপনি শুরুতে যা দিয়েছেন এটাই যে আজীবন থাকবে বিষয়টা এরকম না, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। ধরুন এখানে কথার কথা 100 দিয়েছেন, পরবর্তীতে এটা আপনি চেঞ্জ করলেন, প্রাইস ইকুয়াল টু 200। এখন এই ইমিডিয়েটলি এই প্রাইসের পরে আমরা একটা প্রিন্ট আউট করি, মানে কনসোলে কিছু দেখি, তাহলে কনসোল ডট লগ প্রাইস, এবং এই যে এখানে প্রাইসের ভ্যালু আমি আবার চেঞ্জ করলাম, 100টাকে ফেলে দিয়ে সেটার ভিতরে বক্সের ভিতরে নতুন করে 200 ঢোকালাম। এরপরে আমি আবার একটা কনসোল দিই, দেখি কি হয়। কনসোল লগ, আবার ওই সেম প্রাইস জিনিসটাকেই আমি প্রিন্ট করলাম, সেভ করলাম। আচ্ছা, এটাকে দরকার নেই। এখন এই যে বললাম এটাকে দরকার নেই, এই লাইনটাকে আমি দুইভাবে করে ভ্যানিশ করতে পারি। একটা তো হলো যে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলেও হয়, অথবা এর আগে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ যদি আমি দেই তাহলে দেখুন লেখাটা গ্রিন কালার হয়ে গেল, মানে এটা একটা কমেন্ট হয়ে গেল। এটাকে বলা হয় হলো সিঙ্গেল লাইন কমেন্ট। কমেন্ট যখন কোনো কোডের ভেতরে থাকে, কোডটা যখন রান হয় তখন এই কমেন্টটা আসলে রান হয় না। আমাদের যে কোড রান করার ইঞ্জিন রয়েছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা রয়েছে, সে এই কমেন্টগুলোকে
ইগনোর করে। সো আমরা সেভ করলাম, নতুন করে আপ অ্যারো, এন্টার। দেখুন প্রথমে কি হলো, আমার কনসোল একটা প্রিন্ট করেছিলাম, প্রাইসের ভ্যালু ছিল 100 এসেছে। দেন টোটাল প্রাইসের ভ্যালু 500। এই 500টা আসলে মূলত পরে এসেছে, কারণ আমরা এটা প্রিন্ট পরে করেছি। কিন্তু এই যে প্রাইসের ভ্যালু আবার যখন 200 করলাম, করার পরে আমি যখন আবার প্রিন্ট করেছি, ভ্যালু কিন্তু 200 দেখাচ্ছে। তার মানে আমরা ওই বক্সের ভেতরে প্রয়োজন অনুযায়ী জিনিস বারবার চেঞ্জ করতে পারি, এবং এটা আমাদের ফিউচারে আমরা কোডিং যখন আরও দেখব তখন আরও ভালো বুঝতে পারবো যে এটা প্রয়োজনীয়তাটা কেমন। আচ্ছা, এখন যদি ধরুন যে এমন একটা ভেরিয়েবল আপনি লিখতে চান যেটার ভ্যালু কখনোই চেঞ্জ করা যাবে না, কেউ চাইলেও চেঞ্জ করতে পারবে না, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই ধরনের ধরুন কথার কথা কমিশন বা পার্সেন্টেজ, ধরুন যত অ্যামাউন্ট যত প্রাইজই হোক তার উপর একটা কমিশন থাকবে। ধরুন 5% একটা কমিশন থাকবে, বা 5 টাকার একটা কমিশন অ্যাড হবে। তো আমরা অবভিয়াসলি কি বললাম যে ভেরিয়েবল লেখার জন্য আমাদের যে ইঞ্জিন রয়েছে জাভাস্ক্রিপ্টের, ওকে তো বোঝাতে হবে যে এটা যে একটা ভেরিয়েবল। আমরা var অথবা let দিতে পারি, কিন্তু আরেকটা আছে কনস্ট নামে একটা কিওয়ার্ড আছে। এগুলাকে আসলে মূলত কিওয়ার্ড বলে। যেই কিওয়ার্ডটা যখন আমরা ব্যবহার করব, এই ব্যবহার করার পরে এইটাকে তো একটা ভ্যালু আমরা দিয়ে দিলাম। এই ভ্যালু চাইলে আমরা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। এখন এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা দেখুন এই যে টোটাল প্রাইসের জন্য প্রথমে ডিক্লেয়ার করেছিলাম, পরে ভ্যালু অ্যাসাইন করেছি। কনস্ট্যান্টের ক্ষেত্রে কি আমরা এটা করতে পারবো? তো ট্রাই করে দেখি। কনস্ট্যান্ট কমিশন মানে এই যে সেম ওয়েতে লেট দিয়ে টোটাল প্রাইস, কনস্ট্যান্ট দিয়ে কমিশন। ভ্যারিয়েবল যখন কনস্ট্যান্ট টাইপ হবে মানে এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, তখন শুধুমাত্র ডিক্লেয়ার করে একে রেখে দেওয়া যায় না। অবশ্যই ডিক্লেয়ার করার পাশাপাশি ইনিশিয়ালাইজ বা মেইন যে ভ্যালুটা সেটাও দিয়ে দিতে হয়। তাহলে ইকুয়াল দিয়ে আমরা যদি 5 দিয়ে দিই, দেখুন আমরা যদি এটা যখন দিচ্ছিলাম না তখন কিন্তু আমাদের এখানে রেড কালার একটা ইরর দিচ্ছিল। এটাই আসলে কোড এডিটর ইউজ করা, এবং ওই যে .js দিয়ে আমরা একটা ফাইল লিখেছি, ও আসলে বুঝতেছে এটা জাভাস্ক্রিপ্ট রিলেটেড ফাইল, এইটা ইউজ করার মেন সুবিধা। আপনি নর্মালি কোড লিখেও যেতে পারেন নর্মাল txt ফাইল দিয়ে, যেটা টেক্সট ফাইল, পরে আপনি সেটাকে হয়তো জেএস বানাতে পারেন, কিন্তু এই সুবিধাটা আপনি তখন পাবেন না। তো আমরা যদি এর উপরে মাউস নেই, তাহলে দেখুন মাউসে আমাদের কিন্তু কিছু জিনিস দেখাচ্ছে উপরে। কনস্ট্যান্ট ডিক্লারেশন মাস্ট বি ইনিশিয়ালাইজড, মানে ডিক্লেয়ার করার সাথে সাথে একে ইনিশিয়ালাইজ করতে হবে। পরে ইনিশিয়ালাইজ বা পরে এর ভেতরে কোনো একটা ভ্যালু ভরবো, এটার জন্য আমরা ওয়েট করতে পারবো না। সো এই কারণে আমাদেরকে এই ভ্যালুটা ইনিশিয়ালি দিয়ে দিতে হচ্ছে 5। এবং আমি যেটা বলছিলাম, কনস্ট্যান্টের যে ভ্যারিয়েবল তার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি না। ট্রাই করে দেখি চেঞ্জ করা যায় কি না। কমিশন ইকুয়াল টু 10। ওকে, কমিশন ইকুয়াল টু আমরা 10 দিলাম। আমাদের কিন্তু এখানে কোনো ইরর দেয়নি, সুন্দর মতন ও 10 নিয়ে নিয়েছে। ওকে, প্রোগ্রামটাকে সেভ করে আমরা যদি রান করি তাহলে কি হবে দেখুন। আমরা কিন্তু এইখানে রান টাইম, এটাকে বলে রান টাইম এরর, মানে আপনি যখন লেখালেখি করছিলেন বা এডিট করছিলেন তখন কোনো প্রকার এরর দেয়নি। কিছু কিছু এরর এডিট টাইমে দেয়, কিছু কিছু এরর রান টাইমে দেয়। এডিট টাইমে যেগুলো দেয় সেগুলো আমরা আগেই দেখে সেগুলোর সমাধান খুঁজে বের করতে পারি। এটা আসলে রান টাইম এরর। কী এরর দিয়েছে? কমিশন ইকুয়াল টু 10। এই যে এখানে একটা মার্ক দিয়ে ও বলে দিয়েছে তোমার সমস্যা আসলে এইখানে। ও আসলে ডিটেলসে অত কিছু বলেনি, কিন্তু মূল সমস্যা যেটাই, যে কনস্ট্যান্ট কোনো টাইপের ভ্যারিয়েবলের নামের ভেতরে বা বক্সের ভেতরে একবার যখন কোনো একটা আইটেম ঢুকানো হয়ে যাবে, ওটা ধরেন একদম সিলগালা করা, ওই আইটেম বের করে অন্য কোনো আইটেম আমরা আর ঢুকাতেই পারবো না। আমাদের এ কারণে প্রোগ্রামটা রান করার জন্য একটা ইরর বা একটা প্রবলেম দিচ্ছে। আমরা যদি কথার কথা এই লাইনটাকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে সেভ করি, তারপর আমরা প্রোগ্রামটাকে আবার রান করি, আমরা কিন্তু ঠিকঠাক মতো সব কিছু দেখতে পাচ্ছি। এই গেল 3 টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা বা ইনিশিয়ালাইজ করার উপায়, এবং কোন জিনিসটা আসলে চেঞ্জ করা যায়, কোন জিনিসটা চেঞ্জ করা যায় না। এবার এই যে ভ্যারিয়েবলের যে নাম রয়েছে, এই নামের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেটা আমাদের ফলো করতে হবে। আমরা চাইলেই সব নামের ভ্যারিয়েবল তৈরি করতে পারবো না। আমরা লেট ভার কনস্ট তৈরি করতে পারবো, প্রবলেম নেই, কিন্তু সব কিছুর নাম অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে আমরা ইউজ করতে পারবো না। যেমন যে কোনো ধরনের কিওয়ার্ড আমরা অ্যাজ এ ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। কিওয়ার্ড কি? এই যে ডার্ক ব্লু কালারের যে জিনিসগুলো, ভার, লেট, কনস্ট,
তারপর কথার কথা ধরুন ইফ, ফর, হোয়াইল, হোয়েন, এই ধরনের জিনিসগুলো হলো আমাদের এক একটা কিওয়ার্ড। কিওয়ার্ড হলো বিশেষ কিছু কথা যেগুলা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ফিক্স, ওইটা আমরা চাইলেই ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। দেখি তো আমরা পারি কি না। ধরুন লেট, লেট তো আমাদের একটা কিওয়ার্ড। এই লেট নামের আমরা একটা ভেরিয়েবল তৈরি করার চেষ্টা করি, লেট ইকুয়াল টু 10। দেখুন আমাদের কিন্তু তৈরি করতে দিচ্ছে না, একটা রেড কালার এরর দিচ্ছে। এটার উপরে মাউস নিয়ে গেলে আমাদের বলবে let is not allowed to be used as a name in let or constant declaration। অত ক্লিয়ারলি বোঝা যায় না, সবসময় বোঝা না গেলেও আপনারা যেটা করতে পারেন, এই যে পাশে ছোট্ট একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। যে চ্যাট জিপিটির কাছে বা গুগলের কাছে এটা যদি পেস্ট করে দেন, ও আপনাকে আসলে মূল রিজনটা বলে দিবে যে ভাই তুমি লেট নামের ভ্যারিয়েবল তৈরি করার ট্রাই করছো, ওটা আসলে তুমি করতে পারবা না, সো চেষ্টা করে লাভ নাই। এটা গেল একটা রুলস। আরেকটা রুলস কি আছে, সো এটা আমরা করতে পারবো না, কমেন্ট আউট করে রাখলাম, নাহলে তো প্রোগ্রামটা রান করবে না। আমরা কোন একটা ভেরিয়েবল যখন দিব, নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। কথার কথা যে ওয়ান নেম ইকুয়াল টু, ধরুন এখানে কারোর নাম, আচ্ছা স্ট্রিংয়ের ভেতরে যা লিখবো আমরা 10 চাইলেও স্ট্রিংয়ের ভিতরে লিখতে পারি, বা কোনো একটা নামও লিখতে পারি, নাম্বার লিখতে পারি, XYZ যা খুশি তাই লিখতে পারি। ধরুন এখানে লিখলাম যে আমির। এখন এখানে আমরা যদি হোভার করি, দেখুন আবার আমাদেরকে বলছে অ্যান আইডেন্টিফায়ার অর কিওয়ার্ড ক্যান নট ইমিডিয়েটলি ফলো এ নিউমেরিক লিটারাল। মানে এই যে নাম্বারের পরে আইডেন্টিফায়ার বলতে আসলে ভেরিয়েবল কি বোঝাচ্ছে, যে ভেরিয়েবলের আইডেন্টিফাই করার জন্য যে নাম, তার আগে তুমি কোনো একটা নাম্বার দিতে পারবে না। আমরা এই নাম্বারটাকে যদি সরিয়ে ফেলি, সব ঝামেলা এখানেই শেষ। সো এটা গেল আরেকটা রুলস। দেন আর কি রুলস রয়েছে, আমরা আমাদের ভেরিয়েবলের যে নাম রয়েছে সেই নামের ভেতরে স্পেস ব্যবহার করতে পারবো না। ফার্স্ট স্পেস নেম ইকুয়াল টু রহিম। এটার উপরে যদি আমরা মাউস নিয়ে যাই, তাহলে আমরা কি দেখব, ও আসলে তৈরি করতে দিচ্ছে না। ও যদিও এটা আসলে যে মেসেজ দিচ্ছে আসলে অ্যাম্বিগুয়াস, ওরকমভাবে বোঝা যাচ্ছে না, বাট মেন প্রবলেম হলো যে স্পেস থাকতে পারবে না ভেরিয়েবলের নামের ভেতরে। আমি যদি স্পেসটাকে সরিয়ে দিই, তাহলে কিন্তু সব ঝামেলা খতম। আর কি রয়েছে, ড্যাশ থাকতে পারবে না। ওকে, এটা থাকুক, আমাদের পরবর্তীতে রেফারেন্সের জন্য হেল্প হবে। ধরুন কথার কথা লেট সেকেন্ড নেম অথবা লাস্ট নেম, লাস্ট ড্যাশ নেম ইকুয়াল টু আব্দুর। এখানেও একই সমস্যা, আমাদেরকে আসলে এই ড্যাশটা ইউজ করতে দিচ্ছে না। ড্যাশটাকে যদি আমরা সরিয়ে ফেলি, সব ঝামেলা শেষ। সো ড্যাশ আমরা ইউজ করতে পারবো না, আর এখানে স্পেসও আমরা ইউজ করতে পারবো না। এ বাদে আর সব কিছুই আমরা ইউজ করতে পারবো। যেমন যদি আমরা নতুন করে লাস্ট নেম লিখি, আন্ডারস্কোর যদি দেই, লাস্ট নেম ইকুয়াল টু আব্দুর, দেখুন আমাদের কিন্তু সুন্দর মতন এই ভ্যারিয়েবলের নামটা লিখতে দিচ্ছে এবং এর মধ্যে একটা ভ্যালুও ভরতে দিচ্ছে। এবং এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা প্রিন্ট করতে পারবো লাস্ট নেম, সেভ করলাম, আপ অ্যারো, আব্দুর, লাস্ট নেমের এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। সো এই গেল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো আমরা করতে পারবো এবং করতে পারবো না। এছাড়া কমন কিছু প্র্যাকটিস রয়েছে। এটা তো গেল রুলস অ্যান্ড রেগুলেশন, একদম স্ট্রিক্ট, আপনাকে আটকিয়ে দিবে, আগাতেই দিবে না। কিছু কমন প্র্যাকটিস রয়েছে ভেরিয়েবলের নাম লেখার জন্য। প্রথম কমন প্র্যাকটিস হলো মিনিংফুল নেম। আপনি যে ভেরিয়েবলের নামটা দিবেন, আপনি তো চাইলে কথার কথা এ ইকুয়াল টু 10 দিতেই পারেন, অথবা লেট এক্স ইকুয়াল টু আব্দুর দিতেই পারেন, কিন্তু এ এবং এক্স কিন্তু প্রপার কোনো মিনিং বহন করে না। সো প্রপার মিনিং যখন বহন না করবে, এই ধরনের ভেরিয়েবল নেম ব্যবহার না করাই ভালো, মানে বক্সের নেম ব্যবহার না করাই ভালো। কারণ 1000টা বক্স আছে আপনার, ABCD XYZ 1 2 3 দিয়ে আপনি রাখছেন, কথার কথা আপনার ঘরের মধ্যে কোন বক্সে কী আছে আপনি নিজেই বুঝবেন না। আপনাকে খুলে খুলে ভালো করে দেখে বুঝতে হবে যে আচ্ছা এই বক্সে এই আইটেম। সো আমি যদি এখানে কোনো একটা বলি যে ওয়েট, এবং এখানে যদি বলি নেম 2, কথার কথা আমি খুব ইজিলি বুঝতে পারবো আচ্ছা এই বক্সের ভেতরে যা আছে আমি ভ্যালু না দেখলেও বুঝতে পারবো এটা আসলে কোনো একটা ওয়েট মিন করে, এবং এখানে যা আছে এটা কোনো কিছু একটা নাম মিন করে। সো এটা একটা কমন প্র্যাকটিস, না করলে যে আপনার কোনো ক্ষতি হচ্ছে বিষয়টা এমন না, বাট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে ইভেন আপনি যদি একজন কিউও হন, কিউএদের ক্ষেত্রেও এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করা উচিত বা করা হয়, এই জন্য এভাবে করে নামগুলো লিখবেন। এরপর ফাইনালি লেখার কিছু ধরনের প্যাটার্ন রয়েছে।
যেমন ধরুন লেট ফ্রুট, এখানে আপনি একটা নাম লিখলেন, আবার আরেকটা লিখলেন লেট ফিশ, রুই। এখন এই যেগুলো তো সিঙ্গেল সিঙ্গেল নাম, সো এগুলোর ক্ষেত্রে দেখুন আমি সবগুলো এখন পর্যন্ত যতগুলো ভ্যারিয়েবল লিখেছি প্রথম অক্ষরটা ছোট হাতের লিখেছি। আবার আপনি যে ছোট হাতে লিখতে হবে এমন না, আপনি ফিশের এইটাকে বড় হাতেরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সিঙ্গেলের ক্ষেত্রে এরকম ছোট হাতের বড় হাতের দিয়ে স্টার্ট করতে পারেন। তো এগুলোর আলাদা আলাদা একটা নাম আছে, স্ট্যান্ডার্ড আছে। একটার ক্ষেত্রে তো আসলে খুব ভালো বোঝা যায় না। যেমন আমি যদি অন্য কিছু দেখি যে টোটাল স্কোর ইকুয়াল টু 10, এটাকে বলে ক্যামেল কেস। ক্যামেল কেস কেন? ওই যে বাকি সবগুলা বড় হাতের, এরকম যদি আরও 10টা নামের অংশ থাকে সবগুলা বড় হাতের থাকবে, প্রথমটা থাকবে ছোট, উটের মতন মাথা নিচু করা, এই জন্য এটাকে বলে ক্যামেল কেস। আপনি যদি জিনিসটা এভাবে লিখতেন যে টোটাল স্কোর ইকুয়াল টু 15, এটাকে বলা হয় হলো প্যাসকেল। জানি না আমার বানানটা ঠিক আছে কি না, বাট এটাকে বলা হয় প্যাসকেল ফরম্যাট। সো প্যাসকেল ফরম্যাটের সবগুলা নামের যে এক একটা পার্ট, টোটাল একটা পার্ট, স্কোর একটা পার্ট, সবগুলো বড় হাতের হবে। আরেকটা আছে, এটা পাইথন ল্যাঙ্গুয়েজে সম্ভবত ইউজ হয়, টোটাল আন্ডারস্কোর স্কোর, সবগুলো ছোট হাতের, আন্ডারস্কোর দিয়ে সবগুলো আলাদা আলাদা থাকে। সম্ভবত এটাকে স্নেক কেস বা এরকম কিছু একটা বলে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এরকম একটা ফরম্যাট রয়েছে। পাইথন ল্যাঙ্গুয়েজ এরকম সম্ভবত বেশি ইউজ করে। সো আপনি যেটাই ইউজ করেন কনস্ট্যান্ট থাকবেন, আপনার টোটাল প্রোগ্রাম, টোটাল টেস্ট কেস রাইটিং, অটোমেশন, সব জায়গায় যেটাই ফলো করেন, বাট পাশাপাশি আপনি যে কোম্পানি বা যেখানে কাজ করবেন সেখানেও কোনো একটা স্ট্যান্ডার্ড থাকতে পারে, এই স্ট্যান্ডার্ড ফলো করে আপনারা এটা তৈরি করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না, একই নামের আমি 3টা ভেরিয়েবল তৈরি করেছি, দেখতে একটু ভিন্ন। এটার কথা বাদই দিলাম, কিন্তু এই দুইটা কিন্তু দেখতে বেশ কাছাকাছি। ভেরিয়েবলের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, ভেরিয়েবল হলো কেস সেন্সিটিভ। মানে আপনি আলাদা আলাদা কেসে যখন সেম ভেরিয়েবল নাম দিয়ে দুইটা জিনিস লিখবেন, দুইটা কিন্তু ভিন্ন মিন করে। আমরা একটু দেখি, যদি আমরা কনসোলে প্রিন্ট আউট করে দেখি তাহলে একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। টোটাল স্কোর, এটা একটা, আমার আরেকটা ছিল টোটাল স্কোর। দুইটাকে যখন আমি প্রিন্ট দিব, দেখুন দুইটা কিন্তু 10 এবং 15, দুইটা আলাদা আলাদা করে প্রিন্ট হচ্ছে। সো আপনি সেম নামের ভেরিয়েবল চাইলে মাল্টিপল টাইম ইউজ করতে পারেন। একটা অক্ষর বড় ছোট করে দিলেই জাভাস্ক্রিপ্ট সেটাকে আলাদা ভেরিয়েবল হিসেবে চিন্তা করবে এবং আলাদাভাবে ট্রিট করবে। তো মোটামুটি ভেরিয়েবল নিয়ে বেসিক যত আইডিয়া ছিল, অনেক বড় ভিডিওটি করেছি। আমি এমনভাবে ভিডিওটি করা ট্রাই করেছি যাতে ভেরিয়েবল সম্পর্কে, বিশেষ করে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে কারো যদি কোনো টোটালি আইডিয়া না থাকে, সেও যাতে জিনিসগুলো বুঝতে পারে। আশা করি লম্বা ভিডিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলের পাশেই থাকুন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।